আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা ৩২। কেন আসলে তুমি? ভালোই তো ছিলাম আমি। বড্ড অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মনে হলো পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি সে। বেশ অনেক দিন হলো আবরারকে দেখছে। বরাবরই গম্ভীর রকচটা মুডি মানুষটার এমন করুণ স্বর বেশ অবাক করে আদ্রিতাকে। মনে মনে ভাবে, কিসে রয়েছে ওনার দুর্বলতা? কেন এত আকুল সে? কিসের টান? পর মুহূর্তেই হৃদয় জবাব দেয়, কোনো টান নেই, হয়তো ড্রিঙ্ক করেছে, তাই ভুলভাল বকছে। তবে মনে একটু সাহস জাগে। যেহেতু কণ্ঠস্বর নরম, তার মানে মনটাও আপাতত ঠিকঠাক। এই মুহূর্তে ধমক খাওয়ার চান্স কম। তাই দুপা এগিয়ে আসে, ফার্স্ট এড বক্স খাটের ওপর রাখে, ওড়নার কোনা শক্ত করে চেপে ধরে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। অতঃপর রিনিয়ে বলে, আর মাত্র কয়েকদিন, তারপরেই চলে যাব। আপনাকে আর বেশি দিন সহ্য করতে হবে না আমায়। কথাটা বোধহয় ভালো লাগলো না আবরারের। মুহূর্তেই করুণ মুখশ্রী লালচে রং ধারণ করে। বিলাই আখি পল্লবের সাদা অংশের রং বদলায়। শীতের সিজন, তারপরেও কক্ষে লো পাওয়ারের এসি চলছে। তবুও কপালে বিন্দু বিন্দু ঘামের কণার দেখা মিলছে। ঘন কালো দাড়িযুক্ত চোয়াল শক্ত হয়ে যায়। কটমট শব্দ হয়। হয়তো দাঁতের উপর দাঁত রেখে চাপ প্রয়োগ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগোয় আদ্রিতার পানে। আবরারকে এগোতে দেখে আদ্রিতা চমকায় এবং খাটে বসে পড়ে জড়সড় হয়ে। ভয়ার্তক দৃষ্টিতে তাকায় ওই রাগান্বিত মুখপানে। অসহায় মুখশ্রীতে স্পষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করে, যা বলেছি ভুল বলেছি, প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু মুখ ফুটে আর বলতে পারে না। আবরার আদ্রিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে। মুখের কাছে মুখ নিয়ে গাল চেপে ধরে শক্ত করে। ঠোঁট চাপ খেয়ে ফাঁকা হয়ে যায়, যেন এখনই চোয়াল ভেদ করে আঙ্গুলগুলো মুখে ঢুকে পড়ে। ব্যথায় জর্জরিত আদ্রিতার আখি পল্লবে অশ্রুকণা জমে ওঠে। আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে? আমি পালাতে দেব? যতদিন না আমার তৃষ্ণা মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি। নিজের কথা শেষ করেই চোয়াল ছেড়ে দেয়। আদ্রিতা নিজের গালে হাত বুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে। আবরার কপালে 2 আঙ্গুলের বিচরণ করিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। কপালে বোধহয় চোট পেল। গড়গড় করে রক্ত বেরোতে শুরু করে ক্ষতস্থান হতে। আদ্রিতার কান্নার শব্দও বিরক্ত হয়। মৃদু স্বরে ধমক দিয়ে বলে ওঠে, স্টপ ইউর ফাকিং ক্রাইম, আই হেট দিস। আদ্রিতা চমকায়। মুহূর্তেই কান্না থেমে যায়। 2 হাতে চোখের পানি মুছে ফেলে। মনে বিড়বিড় করে বলে, শালা খচ্চর, আমাকে মেরেছিস, আমি কাঁদছি, তাতে তোর বাপের কি? তুই ঘৃণা করলে আমার কি? নাসমো আমি, শালা হনুমান। আবরার এদিক ওদিক পায়চারি করে খানিকক্ষণ, তারপর আদ্রিতার পাশে এসে বসে। আরেক দফা চমকায় আদ্রিতা, একটু সরে বসতে চায়। আবরার কোমর পেঁচিয়ে ধরে, অপর হাতে ওড়না টেনে ফেলে দেয় ফ্লোরে। কপাল কুঁচকে বলে, আমার সামনে আসলে এসব বাল যেন না দেখি। আদ্রিতা মাথা নিচু করে ফেলে, কিছু বলবে বলে সিদ্ধান্ত নেয়। তখনই গলার একটু নিচে ভেজা ওষ্ঠের বিচরণ টের পায়। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে আদ্রিতার সর্বাঙ্গ। মৃদুস্বরে গুঙ্গিয়ে ওঠে। আবরার বেশি সময় নেয় না। নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তোলে। মৌমাছির চাক থেকে যেন মধু খেলো তেমনভাবেই জিভ দ্বারা ঠোঁট চেটে নেয়। ব্যাপারখানা দেখে নেয় আদ্রিতা। লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ঔষধ লাগাতে এসেছ? শান্ত স্বরে প্রশ্ন করে আবরার। জবাব দিতে পারে না লজ্জিত রমণী। এখনো ঠিকঠাক করে শ্বাস টানতে পারেনি। স্বাভাবিকের তুলনায় নিঃশ্বাস একটু জোরেই বইছে। আবরার পুনরায় বলে ওঠে, এভাবে আর্টিস্টিকের মতো বিহেভিয়ার করলে খেয়ে ইন্টিমেট হতে ইচ্ছে করবে। দ্বিতীয়বার ফিলিংস জাগলে ট্রাস্ট মি, খেয়ে ফেলবো। চটজলদি চোখ খুলে আদ্রিতা। বড্ড তাড়াহুড়োয় আশেপাশে ফার্স্ট এড বক্সটার খোঁজ করে এবং পেয়েও যায় আবরারের পাশে। সেদিকে ইশারা করে বলে, ও ও ওটা লাগবে।
আবরার রক্তমাখা হাতে বক্সটি এগিয়ে দেয়। শক্তপোক্ত হাতখানা নিজের নরম হাত দ্বারা ছুঁয়ে দেয়। মূলত দেখার প্রয়াস চালায় ঠিক কতটা কেটেছে। বিচলিত হয় বলে, ইস, অনেকটা কেটেছে, এখনো তো রক্ত পড়ছে। আল্লাহ, আমি কি করব এখন? ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। আবরার শুধু ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে। বিচলিত হতে দেখেও শান্ত স্বরে বলে, আদ্রিতা, এরকম গভীর ক্ষত বহুবার হয়েছে আমার, এবং সেরেও গিয়েছে। আমার জন্য এটা নর্মাল। প্লিজ ভয় পেও না। আদ্রিতা সময় নষ্ট করে না। চটজলদি ফার্স্ট এড বক্স খুলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ঔষধ লাগাতে থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো, আবরার একটুও শব্দ করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা বিড়বিড় করে আওড়ায়, এটা মানুষ নাকি পাথর? আল্লাহ যে কার পাল্লায় ফেললো। তখনই অ্যানি উপস্থিত হয় সেখানে, মুখে সাদা রঙের ব্যান্ডেজের ডিব্বা। আদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মিউ মিউ আওয়াজ তুলে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে কোলে তুলে নেয় অ্যানিকে। ঠোঁট দাবিয়ে চুমু খায় কয়েকবার। আদুরে স্বরে বলে, আমার সোনা মনা, ভালোবাসি তোকে। পরপরই নামিয়ে দেয় খাটের ওপর। অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে। গভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে, যেন মনে মনে বলছে, তুমিও একটু কোলে নাও আমায়, চুমু খাও আমার গায়ে, ভালোবাসি বলো। আতিয়া বেগম নিজের পুরনো ডায়েরিখানা খুলে বসে। সেখানে লেখা রয়েছে জানা অজানা অনেক তথ্য। ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারের কেউ কিছু বললেও যত্ন করে লিখে রাখতেন 256 পৃষ্ঠার এই ডায়েরিখানায়। কলেজ লাইফের প্রথম দিন। নতুন কলেজে পা রাখার পরেই মনে ধরেছিল একটা মানুষকে। সে ওই কলেজে পড়তো না, তবে তাকে মাঝে মধ্যে দেখা যেত কলেজের আশেপাশে। কিছুদিন যাওয়ার পরে পছন্দের পুরুষটি প্রপোজ করেছিল আতিয়াকে। সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন। পছন্দের মানুষের থেকে প্রেমের প্রস্তাব পাওয়া চারটিখানি কথা নয়। তারপর তাদের প্রণয় হলো। কলেজ ফাঁকে দিয়ে ঘুরতে যাওয়া, রাত জেগে ফিসফিস করে ফোনে কথা বলা, আরও কত কি। হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারল তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই হবে। বাধ্য হয়েই মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো। বছর ঘুরতে না ঘুরতেই জন্ম নিল আবরার। জন্মের 2 দিন পর্যন্ত কান্না করেনি সে। ডাক্তার, নার্স সহ চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল। সব থেকে বেশি পাগল হয়েছিল আবরারের বাবা। ছেলের চিন্তায় 2 দিন পর্যন্ত মুখে কিচ্ছুটি তোলেনি। সেই আবরার ধীরে ধীরে বড় হতে লাগলো বাবার ছায়াতলে। কোনো একটা কারণে অবুঝ শিশু বাবা ছাড়া আর কারো কোলেই ঠিকঠাক থাকতো না। মায়ের বুকের দুধ খেত না। এতে আতিয়ার কোনো ভাবান্তর ছিল না। কখনোই জোর করেনি দুধ খাওয়ানোর জন্য। 7 মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে। তার প্রথম ডাকটাই ছিল বাবা। ধীরে ধীরে আতিয়ার অনুশোচনা হতে লাগলো। ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে উঠল। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরতো, তখন আতিয়ারও ইচ্ছে করতো তার কোলেও যদি আসতো। তখন থেকেই ছেলের প্রতি যত্নশীল হয় সে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ছেলের সঙ্গে কথা বলতো, আদুরে বাক্য আওড়াতো, মা বলে ডাকা শেখাতো এবং 14 মাস বয়সে এসে মা বলেও ডাকতে শুরু করে। আর তখনই